ভালো প্রশ্ন দিয়ে শুরু করি। লেখালেখি শুরু কবে থেকে, লেখালেখি কেন? লেখালেখি শুরু খুব ছোট থেকে, একেবারেই ক্লাস 4-5 এই সময় থেকে ছড়া লেখবার একটা খুব ইচ্ছে হতো। সে সময় লিখতাম, স্কুলের ম্যাগাজিনে ছাপতে দিতাম, ভয়ে ভয়ে পত্রপত্রিকাতেও পরের দিকে পাঠিয়েছি যখন আরেকটু বয়স বেড়েছে। সেই সময় থেকেই লেখা শুরু, সেই চেষ্টা এখনো চলছে। আর কেন, সেটা খুব সহজ উত্তর যে এছাড়া আমার নিজেকে প্রকাশের এর চাইতে ভালো কোনো পথ এখনো জানা নেই। এমন তো না যে আমরা অনেক পথে গিয়ে পরীক্ষা করে দেখেছি। লিখতে শুরু করে আস্তে আস্তে বুঝেছি যে আমার যা কিছু বলবার, যা কিছু জানাবার, তার এইটা একটা ভালো পথ হতে পারে আমার কাছে। আদৌ কাউকে স্পর্শ করতে পারছি কিনা সেটা পরের বিষয়, কিন্তু আমি অন্তত নিজেকে প্রকাশ করতে পারছি নিজের কাছে, সেই কারণেই লেখায় আসা। এবং এখনো পর্যন্ত এর চাইতে ভালো মাধ্যম নিজের কথা বলবার জন্য আমি আর কিছু খুঁজে পাইনি। তো সেখানে আমি নিরুপায় হয়েই লিখি, আমার আর কোনো উপায় যায় না। লেখায় সবচেয়ে বড় অনুপ্রেরণা? সেটা তো বটেই, কারণ লেখার কাছেই আশ্রয় নিতে হয়। প্রশ্নটা হচ্ছে আপনার লেখায় অনুপ্রেরণা সবচেয়ে বড়। এটা আসলে নির্ভর করে বয়সের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেগুলো পাল্টাতে থাকে। কিন্তু এমন তো বহু মানুষ আছেন যে যাদের লেখা কখনোই সঙ্গ ছাড়ে না, যেমন রবীন্দ্রনাথ আছেন, যেমন মির্জা গালিব আছেন, যেমন জীবনানন্দ আছেন, যেমন শেক্সপিয়ার আছেন। এই নামগুলো শেষ হবার নয়, মানে একটি দীর্ঘ তালিকা। আর আমরা তো আসলে যারা লেখালেখি নিয়ে কাজ করি, ছোট কাজ করি, বড় কাজ করি, যেমনই কাজ করি, আমরা আসলে এই সমস্ত মহিরুহর চারপাশে বেড়ে ওঠা ছোটখাটো ঘাস, লতা পাতা। তো ফলে আমাদের প্রত্যেকের মধ্যে এদের সকলের অনুপ্রেরণা প্রভাব কাজ করে বলে আমার মনে হয়। আপনি তো গানও শিখেছেন, আপনি বললেন যে লেখা ছাড়া কিছু করার ছিল না। আমরা জানি আপনি খুব ভালো গান শিখেছেন, গানের পরিবেশে বড় হয়েছেন, এমনকি আপনার মায়ের ছাত্রী আছে এখানে, পিয়া। আমরা গানের দিকটা জানি, আপনার একটা সাংগীতিক গানের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখান থেকে লেখালেখি। গানটা করলেন না কেন? গান করলাম না একটা ভালো গান সেটা জানি না। আমি যে পরিবার থেকে আসি সেখানে আসলে উচ্চাঙ্গ সঙ্গীতেরই চল, এবং শাস্ত্রীয় সঙ্গীতের, যে কোনো সঙ্গীতেরই একটা দীর্ঘ চর্চা লাগে, তার মধ্যে থাকবার দরকার হয়। আমি শেখা শুরু করেছিলাম, সত্যি কথা বলতে কি এখনো দিনের মধ্যে আমার যদি একটা 17 ঘন্টার ব্যস্ত দিনও হয়, আমি তারপরেও 1.5 ঘন্টা অন্তত গান শুনি। সুতরাং গান ছাড়া আমার আরাম খুব মুশকিল। কিন্তু গান শিখতে গিয়ে, অন্তত শাস্ত্রীয় সঙ্গীত শিখতে গিয়ে আমার যে অসুবিধাটা বোধ হতে লাগলো, সেটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের কথা, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কথা, সেই সুরের গভীরতা স্পর্শ করার যোগ্যতা আমার নেই। কিন্তু আমার মনে হতে থাকলো যে আমি যে বড় হচ্ছি, আমি যে পৃথিবীর সম্মুখীন হচ্ছি, আমার মতো করে আমি লড়ছি, সেই কথাটা শাস্ত্রীয় সঙ্গীতের বন্দিশের মধ্যে দিয়ে আমি বলতে পারছি না। মানে আমি আমার যন্ত্রণা সখী এরি আলি পিয়া বিনা হয়তো নয়। তো তখন আমাকে একটা বিকল্প খোঁজবার চেষ্টা করতে হলো। তো সেই করতে করতে আমি দেখলাম যে যতই ছোটখাটো হোক, যতই ক্ষুদ্র হোক, লেখার চেষ্টাটা আমার কাছে সবচাইতে বেশি জোরালো, কারণ আমি সেখানে কথা বলতে পারছি। যদিও এখনো পর্যন্ত যখন ভেঙে পড়ি বা যখন আনন্দে ভেসে যাই, যদিও সে সুযোগ ইদানিং কম আসে, তখন কিন্তু সঙ্গীতের কাছে ফিরতে হয়, এবং শাস্ত্রীয় সঙ্গীতের কাছেও ফিরতে হয়। কারণ সত্যি শাস্ত্রীয় সঙ্গীতের সুরের গুরুত্ব অনেক অনেক বেশি কথার চেয়ে। তো আমাকে কথা টেনেছিল বলেই আমি লিখতে এসেছিলাম। 2004 আনন্দ পুরস্কার আপনার জীবনে কি পরিবর্তন এলো? না, মানে আমি ওই একটা বই, সেই বইটার জন্য সেই বছর কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলাম বইমেলায়, আর তারপরে আনন্দ পুরস্কার। জীবনে খুব পরিবর্তন আসে না। মানে আমার মনে হয় যে পুরস্কার বা তিরস্কার
কোনোটাই জীবনে পরিবর্তন আনতে সক্ষম হওয়া উচিত নয়, কারণ জীবনে এই দুয়ের থেকেই অনেক বড় একটা বিষয়, পুরস্কারের থেকেও তিরস্কারের থেকেও আমার কাছে, আমি এভাবে দেখতে চাই। যেটা হয় যে যেহেতু পুরস্কারের সঙ্গে প্রচার যুক্ত থাকে, তখন একটা সচেতনতা তৈরি হয়। এই তখন মনে হয় যে আমার 10টা লেখার মধ্যে 2টো হয়তো এবারে কেউ পড়বেন। তখন এই অস্বস্তিটা কাজ করে যে এই লেখাটার উপর তাহলে 3 জনের নজর আছে, তাহলে কি আমি পারছি? এই যে একটা পুরস্কার আমার উপর অর্পণ করা হলো, সেটার তো একটা মর্যাদা আছে, সেটা কি আমি রাখতে পারছি? এই অস্বস্তি, এই সংশয়, এই দায়িত্ববোধ, এগুলো তৈরি হয়। কিন্তু জীবন পাল্টায় না, অন্তত আমার তো পাল্টায় না। বইটার নাম ছিল উড়ন্ত সব জোগাড়। একটু যদি সবার সামনে বলেন বইটা উৎসর্গ করেছিলেন কাদের? না না, সেটা আসলে সেই আমার মনে হয় সেই সব যন্ত্রণা সকলেরই জীবনে পেরোতে হয়েছে। আমার ওই একটাই লাইন ছিল বোধহয়, একটি কবিতা থেকে উদ্ধৃতি নিয়ে আমি উৎসর্গ করেছিলাম, ছিটকে এসে জামায় লাগুক একের পর এক বান্ধবীদের সিঁদুর। তো সেটা সেই বয়সের লেখা। তো এখন তো দেখছেন গোটা জামাটাই লাল হয়ে গেছে। এই জামাটা সাদা ছিল যখন এই বইটা লিখেছি। শ্রীজাত মানে রোমান্টিক কবি, একটা সময় পর্যন্ত জেনে এসেছি। অসম্ভব ভালো লাগার কিছু লাইন। হঠাৎ করে শ্রীজাত হয়ে উঠলেন বিতর্কিত কবি। একটা শব্দ বলতে বাধ্য হচ্ছি, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এত সুন্দর যে লোকের নাম শ্রীজাত, তাকে কর্কশ ভাষায়, কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে কন্ডম কবি বলে। এর আগে এতখানি অপমান এই মাপের কবিকে কখনো করা হয়নি। কেমন ভাবে নিয়েছেন? আমি ওই যে বললাম যে পুরস্কার যখন এসেছে, আমি ভাবতে পারি না যে আমি একটা গোটা জীবন কাটাবো আর কোনো তিরস্কার পাবো না। কোনো মানুষেরই তা হয়নি। আমরা কারা? মানে আমাদের ভাষায় রবীন্দ্রনাথের মতো মানুষকে অপমানিত হতে হয়েছে। আমি কেউ নই সেই, মানে আমরা সেখানে, আমরা কেউ নই। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আমার তিরস্কারটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সেটা একটা প্রচার আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় আসে। কিন্তু আমরা জানি, আমরা যে পেশায় আছি, আমাদের প্রত্যেকের জীবনে তিরস্কার আছে, ওঠাপড়া আছে, শত্রুতা আছে, নিন্দে আছে, গোপনীয়তায় আছে, প্রকাশ্যেও আছে। আমরা প্রত্যেকে সেটার বিরুদ্ধে লড়ি। এখানে আপনারা যারা আছেন, আমার ধারণা প্রত্যেকে জীবনে সেই পর্বগুলো পেরিয়ে এসছেন। আমার জীবনেও এটা একটা পর্ব। আর আসলে এই তিরস্কারের কোনো জবাব দেওয়ার রুচি আমার মধ্যে ছিল না, এখনো নেই। সুতরাং যারা এই ভাষায় তিরস্কার করেছেন, তারা তাদের রুচির পরিচয় দিয়েছেন। কিন্তু আমি সবসময় বলি যে কারো কোনো সৃষ্টি 10 জনের ভালো নাই লাগতে পারে, এবং সেটা ভালো না লাগাটা সুস্থতার লক্ষণ। তাহলে একটা আলোচনার পরিসর তৈরি হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে অনেক সময় আজকাল মানুষ এত ত্রস্ত, এত সিদ্ধান্ত প্রবণ, এত তাদের মধ্যে এত বিচার ব্যবস্থা জেগে ওঠে যে তারা আলোচনার আগেই কোনো মানুষকে অপরাধী বলে দেখে দেন। ফলে আমরা অনেক সময় আলোচনায় বসবার সুযোগ পাই না। সেটা পেলে আমি খুশি হতাম, এটুকু বলতে পারি। কিন্তু তিরস্কার তো পেরিয়ে যেতে হবে, না হলে পরের কাজে যাওয়া যাবে না। তিরস্কার জোটে, কিন্তু সাম্প্রতিককালে কোনো কবির বাংলায়, আমরা বাঙালিরা নিজেদেরকে প্রগতিশীল বলে মনে করি, সাম্প্রতিককালে বাংলায় কবিতা লেখার জন্য কোনো কবির প্রাণ সংশয় হয়েছে, আমি আবার সচেতনভাবে বলছি, পশ্চিম বাংলায় এটা তো আমরা দেখিনি। আপনি ছাড়া কোনো কবির নামে এতগুলো এফআইআর হয়েছে, আমরা সেটা দেখিনি কখনো। এইটা আসলে কি বলবো, আবার বিতর্কিত প্রসঙ্গেই ঢুকে পড়ছি আমরা। কিন্তু সেটা যা হয় যে এই ধরনের প্রসঙ্গগুলো অনেক সময় তো পিছু ছাড়তে চায় না, আর অনেকের জানার কৌতূহল থাকে। এটা একটা পর্যায়ে, আমার মনে হয় যে সমস্ত ভালো এবং সমস্ত খারাপকেই পর্যায় হিসেবে দেখা ভালো। কারণ তাকে যদি আমি আমার মালপত্র হিসেবে কাঁধে নিয়ে বয়ে এগোতে থাকি, তাহলে চলার পথটা খুব দুষ্কর হয়ে ওঠে। ফলে যে সময়টা যা হয়, সেই সময় সেটার সম্মুখীন হয়ে পরের সময়টায় এগিয়ে যাওয়া মনে হয় ভালো। অনেক সময় পারি না আমরা, কিন্তু সেই চেষ্টাটুকু না করলে আরো আটকে পড়বো। এই প্রসঙ্গে অন্য কথা মনে আসছে। আমার নিজের খুব মনে হয়, এবং আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন,
একটা মাত্র লাইনের জন্য আপনি যুব সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকতে পারতেন। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। কি করে পারলেন এ কথাটা লিখতে? আসলে আমরা কেউ কিছু ওরকম পারি না, সেটা আমরা সবাই জানি। আসলে পারে পরিস্থিতি। আমার মনে হয় এই যে আমরা এত প্রেমের লেখা লিখি, প্রেমে না পড়লে তো সেটা সম্ভব নয়। এমন কেউ নিশ্চয়ই নেই যার জীবনে প্রেম নেই, অথচ তিনি চমৎকার প্রেমের লেখা লিখছেন, প্রেমের গান বাঁধছেন। নিঃসন্দেহে তার জীবনে প্রেম আছে। তেমনি যখন প্রতিবাদের লেখা আসে, নিঃসন্দেহে চারপাশে কোথাও একটা বাধা তৈরি হয়, কিছু একটা হয়। যখন কথা বলে উঠতে ইচ্ছে করে, মনে হয় একটু সোচ্চার হই। তো আসলে আমরা পারি না, পরিস্থিতি আমাদের দিয়ে পারায়। আবার এমন তো অনেক সময় হয়, এটা স্বীকার করে নিতে কোনো লজ্জা অন্তত আমার নেই, যে 8 মাস 9 মাস 1 বছরও গেছে, এক লাইনও কবিতা আসেনি। প্রত্যেক দিন এই ভয় নিয়ে জেগে উঠেছি যে তাহলে কি আর কোনোদিন লিখতে পারবো না। এত অনিশ্চিত একটা শিল্প, যে কোনো শিল্পই খুব অনিশ্চয়তা নিয়ে আসে। কবিতার মতো অনিশ্চয় শিল্প খুব কম আছে, কারণ আমরা আসলে কবিতার সেই অর্থে কৃতদাস। সে যদি আমাদের ব্যবহার করে, আমরা ব্যবহৃত হব। যদি সে মনে করে একে আর আমার দরকার নেই, তাহলে আমি বাতিল। তো সুতরাং পরিস্থিতি আমাদের দিয়ে লিখিয়ে নেয়। একদিকে বলছেন অনিশ্চয়তা, লেখা আসেনি, এমন সময় এসেছে। আরেকদিকে শুনতে পাচ্ছি আপনি স্থায়ী চাকরি ছেড়ে দিয়েছেন। কি করে? তার কারণ আসলে অনিশ্চয়তার একটা অভ্যেস। অনেকের আসলে হয়, আমার মতো নিশ্চয়ই কেউ কেউ আছেন যাদের নিশ্চয়তা পীড়া দেয়। হ্যাঁ, তো নিশ্চয়তা পীড়া দিলে খুব মুশকিল, জীবন খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু অনিশ্চয়তার আশ্রয় বলেও একটা বিষয় হয়। আগামীকাল কি হবে তা না জানার যে একটা আনন্দ, এই ঝুঁকির যে একটা নেশা, সেটার মধ্যে একটা প্রাপ্তি আছে। তো সেই আগ্রহেই চাকরি ছেড়ে চেষ্টা করছি আর কি, যেভাবে হোক চলবার। কিন্তু ওই বুধবার দুপুরে গান শুনতে ইচ্ছে করলে যেন অফিসে বসে মাথা ঠুকতে না হয়, এর জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি। তো সেই জায়গা থেকেই চাকরি ছেড়ে দেওয়া। অনেক রকম শ্রোতা রয়েছে আমাদের, চলে আসি অন্য কথায়। কবিকে পেয়েছি, কবি সম্বন্ধে অন্য কবিদের কথাও একটু জানতে ইচ্ছে করে। বাংলা সাহিত্যের 2 স্তম্ভ, যারা বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছেন বলে আমার ধারণা, একজন জীবনানন্দ, একজন শক্তি চট্টোপাধ্যায়। আপনার কাছে শুনতে চাই কিছু। মুশকিল আসলে। ওই ইটের কাছে স্তম্ভ বিষয়ে শুনতে চাইলে সে আর কি বলবে, মানে 1000টা ইট জুড়েও একটা স্তম্ভ তৈরি করা যায় না। ফলে এই সব মানুষদের পায়ের কাছে আমাদের ফেলে রাখলে দেখাও যাবে না। কিন্তু আমরা আসলে রক্তের মধ্যে এই 2 কবিকে নিয়ে বড় হয়েছি, যেমন আরো অনেককে নিয়ে হয়েছি। অন্তর্গত রক্তের ভিতর। হ্যাঁ, কারণ আজও যখন কোথাও একটা অসুবিধে হয়, আটকে যাই, খালি লাগে, তখন যেমন জীবনানন্দের কাছে ফিরে যাই। আবার মানে ঘোর বর্ষায় যখন কিচ্ছু না, কেবল বর্ষার নেশা পেয়ে বসে, যখন মনে হয় বেঁচে থাকাকে একটু ফিরে দেখি, তখন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সমগ্র, পদ্য সমগ্র একের পর এক পড়তে বসি। এবং এই 2 কবির মজা হচ্ছে যে এদের যদি আপনি একটু বেশিক্ষণ ধরে পড়েন, তাহলে এরা আপনাকে গ্রাস করবেন। তো এদের মধ্যে ওই রাহুর মতো একটা ক্ষমতা আছে যে আপনাকে পুরোপুরি এরা গিলে নিতে পারেন। এবং আমারও যেটা হয় যে আমি অনেক সময় ভয় ছুঁইও না, আবার অনেক সময় প্রেমে পড়ে যখন মানে মনে হয় যে শক্তি চট্টোপাধ্যায়ের প্রেমে পড়বো না তো কার প্রেমে পড়বো, কিন্তু তখন কি হয়, লেখা আপনা আপনি চলে যায়। আর ওই রকম লেখা যদি আমি টানা 3-4 দিন পড়ি, তারপরে আমি যাই লিখি সেটা এত অর্বাচীন এবং এত অপ্রয়োজনীয় মনে হয় যে সেই লেখাগুলো বাতিল বাক্সে ফেলে দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকে না। ফলে এই বিপদ একটা আছে। সুনীল গঙ্গোপাধ্যায় এক সময় বলেছিলেন যে কোনো তরুণ কবির টেবিলে রবীন্দ্রনাথ থাকা উচিত নয়, কারণ তাহলে সে আর কোনোদিন লিখে উঠতে পারবে না। তো আমাদের এই 2 দিকই আছে, এদের প্রতি যেমন প্রেমও আছে, আবার এই বিপদও আছে যে অদ্ভুত সর্বগ্রাসী কবি প্রতিভা। তো ওই ডুবে যাই অনেক সময়, এবং ছোটখাটো
বিপদে আপদে, ভালো লাগায়, আনন্দে, এরাই আমাদের একমাত্র আশ্রয়, এছাড়া আমাদের তো আর নেই কিছু। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় কবি হিসেবে কেমন, সাহিত্যিক হিসেবে কেমন, মানে আমি কি বলবো, মানে আমরা সকলেই জানি তার মতো সাহিত্যিক বহুদিন পরে হয়তো আবার কেউ আসবেন কিনা, বা হয়তো আসবেন বহুদিন পর, কিন্তু এইটুকু আমি বলতে পারি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে ওর মতো মানুষ আসাটা খুব মুশকিল, মানে হয়তো ওর মতো মানুষ আর আসবেন কিনা আমার আমার খুব সন্দেহ আছে। আমি খুব সামান্য দিন, বছর 15 ওর সান্নিধ্যে থাকবার একটা খুব বিরাট সৌভাগ্য হয়েছিল, এবং ওই রকম মানুষ সত্যি আমি দেখিনি। ওর একটা উপন্যাস ছিল নীল রঙের মানুষ, তো আমার মনে হতো আসলে সুনীল দাই সেই নীল রঙের মানুষ যার এপার ওপার দেখা যায়, এরকম স্বচ্ছ উদার রাজকীয় একজন মানুষ আমি দেখিনি। আমি শুনেছি, আপনাদের মুখেও শোনা, যে অনেক অনুজ কবিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যেটা আজকের দিনে দেখা যায় না খুব একটা, এবং অনেক অনুজ কবিরা উপকৃত হয়েছেন এবং আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই, মানে আমরা অনেকেই, মানে আমাদের সময়ের আগেও যারা লেখালেখি করেছেন তারা প্রত্যেকেই এই সমস্ত মানুষদের কাছে আশ্রয় পেয়েছেন, বিশেষত সুনীলদার কাছে তো বটেই। সব রকম আশ্রয়, মানে কেবল কবিতা দেখে দেওয়া নয়, মানে আমাদের চাকরি চলে গেলেও আমরা অনেকে ছুটে গিয়েছি যে সুনীলদা কাজ নেই, কালকে কি করব। উনি বলতেন দেখছি, দাঁড়াও, কাউকে ফোন করে যদি একটা কাজের ব্যবস্থা করা যায়। তো আমরা জানতাম যে আমাদের যে কোনো বিপদে, আবার যখন কোনো বন্ধু দুঃখ দিয়েছে তখনও ওর কাছেই ছুটে গিয়েছি। তো আমরা জানতাম যে বৃষ্টি পড়লেও যেমন আমরা গাছের তলায় দাঁড়াই, আবার কড়া রোদ উঠলেও যেমন গাছের তলাতেই দাঁড়াই, তেমন যে কোনো কিছুতেই ওর কাছে ছুটে যাওয়া যেত। এখন যে উনি নেই, এইটা আমাদের কত বড় অপ্রাপ্তি সেটা আমরা ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। অন্য প্রসঙ্গ, গীতিকার শ্রীজাত। এখন তো যে কজন গীতিকারের নাম এক নামে উঠে আসে বাংলা গানে, তাদের মধ্যে আপনি একজন। কবি হঠাৎ গীতিকার হলেন কি করে? না, গীতিকার হলাম আমার বন্ধুদের পাল্লায় পড়ে, মানে সেটা আমি খুব কখনো ভাবিনি যে ছবির জন্য গান লিখবো বা কিছু গান লিখবো, তাই কখনো ভাবিনি। তো আমার 2 বন্ধু আমাকে এক সময় একসঙ্গে পাকড়াও করলো যে ছবি বানাচ্ছি, তুমি গান লেখো। তো আমি তারা দুজনকেই বলেছিলাম যে আমি কোনোদিন গান লিখিনি। তো তারা দুজনেই আমাকে বলেছিল আমরাও কোনোদিন ছবি বানাইনি। তো একজনের নাম বিরসা দাশগুপ্ত, আরেকজনের নাম সৃজিত মুখোপাধ্যায়। এবার বিরসা তখন 033 বলে একটা ছবি বানাচ্ছিল, আর সেই একই সঙ্গে সৃজিত অটোগ্রাফ বলে একটা ছবি বানাচ্ছিল। এবার আমরা দীর্ঘকালের বন্ধু, অনেক কিছুর সঙ্গী। তো তখন এরা দুজনেই আমাকে খুব জোর করে ধরলো যে তুমি গান লেখো। তো আমি তখন বিরসার ছবির জন্য 3-4টে গান লিখেছিলাম। চন্দ্রবিন্দু সুর করেছিল অনিন্দ আর উপল, আর সৃজিত ছবিতে শুট করেছিল কিছুটা দেবদা, আর অনুপমের 2টো গান ছিল। তো সেই যাত্রা শুরু আর কি। তো তারপরে ওরাও ছবি বানিয়ে চলেছে, আমিও গান লিখে চলেছি। কি হবে বলা মুশকিল। আমি একটা ভিডিওতে দেখলাম আপনি অসম্ভব ভালো হিন্দি এবং উর্দু দুটোই জানেন, এটা কি করে সম্ভব হলো? একেবারেই না, আর বাংলায় পুরো জানি না। একটা ভাষা জানা খুব দুষ্কর বিষয়। এই হিন্দি উর্দুর প্রেমটা আমার মানে বহুদিনে, এখানে আমি ক্ষমা করবেন নাম মনে করতে পারছি না, আপনি সম্ভবত জামশেদপুরের কথা বললেন। তো আমার আসলে দীর্ঘ সময় জামশেদপুরে ছোটবেলা থেকে কেটেছে। জামশেদপুরের হেন কোনো পাড়া নেই যেখানে আমি থাকিনি, তার কারণ আমার ছোট মাসি এবং ছোট মেসোমশাই ওরা জামশেদপুরে থাকতেন। তো আমরা যে কোনো ছুটি পেলেই, বাঙালি মধ্যবিত্তে যা হয় যে কাছাকাছি আত্মীয়রা থাকলে আমরা ছুটে যাই। সেই সময় হিন্দি ওখানে শুনতাম এবং খুব মিঠে বলি, মানে একটু বিহার ঝাড়খণ্ড, খুব চমৎকার। আর সেই সঙ্গে ছোটবেলা থেকে গজল শোনার একটা খুব চল বাড়িতে ছিল। গজল এবং ঠুমরি তো বটেই। গজল শুনতে শুনতে আমার এই ভাষাটার প্রেমে পড়া, উর্দুর প্রেমে পড়া। তো সেই সময় থেকে আজও প্রত্যেক দিন আমার গজল শোনার কোনো ব্যতিক্রম হয় না। হয়তো বহুদিন যায় যে লিখিনি কিছু, কিন্তু গজল শুনিনি এরকম দিন আমি এখন মনে করতে পারি না। তো এই দুটো জায়গা থেকে ভাষাটাকে আরেকটু জানবার চেষ্টা, যাতে একটু বুঝতে পারি, আরেকটু অনুসরণ করতে পারি, সেই জায়গা থেকে নিজের চেষ্টাতেই একটু শেখা, কিন্তু সেই কিছু শেখা হয়ে ওঠেনি আর কি।
আপনাকে যখন পেয়েছি আটলান্টায়, কবিকণ্ঠে কবিতা, এটা তো একটু শুনবই। আপনার নিজের যদি একটা কবিতা পড়ে শোনান। আমি এবং তারপর অন্য রিকোয়েস্ট আছে, আমাদেরই দুই বন্ধু রানা এবং প্রণতিদি, ওরা রিকোয়েস্ট করেছেন আপনার গলায় গান শুনবেন, খুব এবং গানটির নামও স্পেসিফাই করা আছে, ও যে মানে নাম। আপনাদের নিশ্চয়ই পালানোর দরজাও এদিকে কোথাও আছে, মানে একটাই দরজা নিশ্চয়ই নয়, আমাদের কলকাতার যে কোনো হলে দুটো দরজা থাকে। এখানে আজকে অনেকে বৃষ্টির লেখা পড়লেন। সত্যি আমি কলকাতা থেকে যখন বেরিয়েছি, বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না, প্রচন্ড গরম। এখানে যখন এসে পৌঁছেছি, প্রথমে বলটিমোর, তারপর ম্যানহাটন, তারপর নিউ জার্সি, তারপর অ্যাটলান্টা, সর্বত্র গরম। তো এই গরমে আমাদের একমাত্র উপায় হচ্ছে বৃষ্টির কবিতা পড়ে নিজেদের ঠান্ডা রাখা, এছাড়া আমরা কি বা করতে পারি। তো এই লেখাটা পড়ছি, এই লেখাটার নাম ওয়েটিং রুম। ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুমে। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরউদ্দিন রেখা। চশমার ফ্রেমে কবেকার জল, একা থেকে গেছে চোখও। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়। তুমি ঠিকঠাক? এই ঝড়জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরোনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে দূরে। কাছে শুধু থাকে ওয়েটিং রুম, রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো। বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে, দূরে চলে যায় নাসিরউদ্দিন রেখা। কবিকে যদিও জীবনচরিতে পাওয়া যায় না, কিন্তু আমাদের কবির জীবন সম্পর্কে খুব কৌতূহল। প্রেম 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 বললে কি আর বলা যায়, মানে আমাদের একটা সুবিধে আর অসুবিধে দুটোই আছে। সুবিধে হলো যে আমরা সব কথা লিখে ফেলি, আর অসুবিধা হলে তাই কিছু বলে উঠতে পারি না। তো ওই জন্যই মানে আমার প্রেমের কবিতা বলে একটা সংকলন আছে, তাতেই আমার জীবন চরিত এবং প্রেম সব ধরা আছে। কিন্তু একটা কথা বলি, সেটা খুব মানে মজার এবং আমার কাছে বেশ স্বপ্নের মতো, কারণ সবার জীবনে সেটা ঘটবার সুযোগ হয়তো হয় না। মানে আমার ঠিক যেমনটা হলে ভালো হতো তেমনটাই, যে এখন যে বছর 15 ধরে আমার সঙ্গিনী দুর্বা, ও আসলে বইমেলায় আমার বইতে সই নিতে এসেছিল। তো এটা আমরা ছবি টবিতে দেখে থাকি, ছবিতে, সিনেমায়, নাটকে যে এমনটা হয়ে থাকে, কিন্তু জীবনেও যে হয় সেটা ওর মতো বোকাশোকা লোক না হলে আমি বুঝতে পারতাম না যে আমাকে ভালোবেসে শেষমেশ বিয়েও করে বসেছে। তো সেটা ও একটা সই নিতে এসেছিল ভিড়ের মধ্যে, এবং তারপর ফোন নাম্বার নিয়েছিল আমার। তো বলেছিল যে আমি একটু ফিডব্যাক দিতে চাই, যদি আপনার ফোন নাম্বারটা দেন। তো আমি দিয়েছি। আমি আশা করিনি যে সত্যি কেউ বই পড়ে জানাবেন, কতইবার সময় হয় মানুষের এখন। তো 7 দিন পর একটা ফোন এসেছিল। তো সেই ফোনটা এখনো আসে রোজ, এই একটু আগেও এসছে। তো তো সেইটা যদি প্রেমের কথা ওঠেই, তাহলে আমার মনে হয় যে সেটা আমার একটা সৌভাগ্যই বলবো, যে কবিতাই আমাকে আমার জীবন সঙ্গিনীকে পাইয়ে দিয়েছে। নইলে হয়তো মানে আমার সঙ্গে কেউ খুব একটা থেকে উঠতো না। তো এখনো যখন খুবই রেগে টেগে যায়, তারপর নিজেই দু একটা আমার পুরনো লেখা বার করে
পড়ে বলে যে না এই লেখাটা লিখেছিলি তাই আর কিছু বললাম না তোকে। তো তাহলে এইটা একটা সুবিধে আর কি। তো, প্রতিবাদ আহ, প্রতিবাদ তো জীবনের অঙ্গ, সেটা সবসময় যে করা হয়ে ওঠে তা নয়। মানে আমরা মানুষ, আমরা এমন বাধ্যবাধকতার মধ্যে দিয়ে প্রত্যেকে যাই, আমাদের সবসময় মাথায় মনে হয় যে একটা কিছু নিয়ে কথা বলবো, কিন্তু তার সঙ্গে 10টা সুতো নড়ে ওঠে যে তারপর কি হবে। কিন্তু তা সত্ত্বেও বলতে হয়। আপনার নড়ে ওঠে কি? অনেক সময় যে নড়ে ওঠে না তা নয়, কারণ কেবল আমার সঙ্গে তো আমি জড়িয়ে নই, আমার জীবন একার নয়। এবং কখনো কখনো মনে হয় যে এও মনে হয় যে খুব দ্রুত বলে ফেলছি না তো। আমাদের এখন একটা অভ্যাস তৈরি হয়েছে যা যা একেবারেই সাদা এবং কালোয় বোঝা যায়, সেক্ষেত্রে সাদার প্রশংসা এবং কালোর প্রতিবাদ তো করতেই হবে। কিন্তু এই সময় আমার মানে মনে হয় গত 10 বছরে আমরা বড্ড বেশি তাড়ায় ভুগছি। আমাদের খুব তাড়া। আমরা একটা ঘটনা ঘটার 1 মিনিটের মধ্যে কিছু বলে উঠতে না পারলে আমাদের মনে হয় আমরা পিছিয়ে পড়লাম, কারণ আমার আরো 10 জন বন্ধু আগে বলে ফেলছেন। আমার এখানেও একটু ভাববার দরকার আছে বলে আমার মনে হয় যে একটা জিনিস একদিন পরে বললে তা মিথ্যে হয়ে যায় না, কিন্তু তার মধ্যে যদি যাচাই থাকে তাহলে সেটা বলতে সুবিধা হয়। সময় কোথায় সময় নষ্ট করবার মতো। প্রতিবাদের কথাটা এই কারণে বললাম, আমার ভাবতে খুব অবাক লাগে, ছোটখাটো দেখতে একটি মানুষ, হ্যাঁ জগৎজোড়া নাম বটে, এত শক্তি আসে কি করে যে সরকারের বিরুদ্ধে গিয়ে বলেন আমি পুরস্কার নেব না। সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার পর জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত। না না, কিসে কি হয় সে কি আর আমরা কেউ জানি। তো ফলে মানে আর আমার জীবনটাই ওরকম নানান কিছুতে ভরা। মানে আমি আজকেই যখন কথা হচ্ছিল রিচার সঙ্গে, ওকে বলছিলাম যে আমি বিজ্ঞানের ছাত্র, তো স্নাতক পরীক্ষায় মোটামুটি খুব খারাপ ফল করিনি প্রথম, মানে পার্ট 1-এ। পার্ট 2-তে যেটা থিওরিটিক্যাল সেটাও বেশ ভালোভাবে দিয়েছি। বিষয়টাও ভালোবাসি না তা নয়, আমাকে যিনি পড়ান সেই অধ্যাপক এই মার্কিন মুলুকেই তখন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছেন যে কিভাবে এখানে স্নাতকোত্তর পড়াশোনায় আসতে পারি। তো হঠাৎ আমার ওই যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগের দিন রাত্রে মনে হলো যে পরীক্ষা আর দেবো না, পড়াশোনা জিনিসটাই ভালো লাগছে না। তো পরদিন পরীক্ষা দিচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে একটা ট্রেন ধরে ওই জামশেদপুর চলে গেছিলাম। তো তারপর 4 মাস আর বাড়ি ফিরিনি, কারণ বাড়ি ফেরার মতো অবস্থাও ছিল না। স্বাভাবিক সাধারণ মধ্যবিত্ত ছাপোষা ঘরের একমাত্র সন্তান, যার পিছনে এতগুলো বছর সময় গিয়েছে, সে যদি পড়াশুনো একেবারে শেষ করবার মুখে সব ছেড়ে ছুড়ে চলে যায়, তো সেই কি বলবো, সেই বাবা মার সম্মুখীন হওয়ার সাহস যখন ছিল, তখন মনে হয় সবকিছুর সম্মুখীন হওয়ারই সাহস আছে। কারণ বাবা মাকেই আমরা সবচাইতে বেশি শ্রদ্ধা করি, তাদের ভালো মন্দটা আমাদের আগে ভাবা উচিত। হয়তো সিদ্ধান্ত হঠকারী ছিল, কিন্তু আমার মনে হয়েছিল পড়বো না, ভালো লাগছে না। আর আমার একটা সমস্যা, যা ভালো না লাগে তা আমি কিছুতে করে উঠতে পারি না, কিছুতেই পারি না। তো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করা হয় না। তো সে কারণে আমার মনে হয় আসলে প্রয়োজন সাহসের নয়, আমার মনে হয় প্রয়োজন ইচ্ছের। আসল কথা হচ্ছে ইচ্ছে। ইচ্ছে থাকলে সাহস বলুন, দুঃসাহস বলুন, স্পর্ধা বলুন, যোগ্যতা বলুন, ক্ষমতা বলুন, সবই ওর মধ্যেই ধরা থাকে। আসল কথা হচ্ছে আমার ইচ্ছে আছে কিনা। আমরা গান শুনবো? মানে কবিতা পড়তেই আমি বেশি স্বচ্ছন্দ, আমি গানের জন্য ঠিক প্রস্তুত হয়ে এসেছি এমন নয়। আর খুব ঠান্ডা লাগছে এখানে। আর আমাদের, আপনি পরের গানে যাওয়ার আগে আরেকটা কথা বলছি, যাতে আপনি ভেবে রাখতে পারেন। পিয়া বলে আমাদের আরেক বন্ধু, ওর অনুরোধ ছিল যে আপনি যদি মানস চক্রবর্তী সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ নিশ্চয়ই।
পণ্ডিত মানুষ। হ্যাঁ, সেই সূত্রে বলি যে মানে আমার মামা এবং ওই মামার বাড়িতেই আমাদের অনেকটা সময় কেটেছে। যেমন হয় ছোটবেলায় মামার বাড়ি, মায়ের বাড়ি, মাসিদের বাড়ি, সর্বোপরি দাদু দিদিমার বাড়ি। তো ওই বাড়িটা মনে করলেই আমার মনে হয় যে গান, মানে আমরা ছোটবেলায়, আমি খুব মজা করে বলি কিন্তু কথাটা মিথ্যে নয়, যে আমরা সকলেই মা বলবার আগে সা বলতে শিখেছিলাম, কারণ ওটা আমাদের বাড়িতে বেশি জরুরি ছিল যে সন্তান জন্মানোর পর সা বলছে কিনা। সা যদি বলে তাহলে কখনো মাও বলবে, মা তো সায়ের পরে আসে। তো তো সেই রকম একটা পরিবেশে বড় হয়েছি এবং মামা সত্যি আমাদের, যার কথা আপনি বলছেন পণ্ডিত মানস চক্রবর্তী, আমাদের খুব আগলে রাখতেন এবং আমাদের ভাগ্নে ভাগ্নিদের একেবারে মধ্যমণি ছিলেন। তো আমরা যেটুকু জীবনে এগোতে পেরেছি কি পারিনি, এবং শিল্প সম্বন্ধে আমাদের যেটুকু আগ্রহ, সেটা ছবি হোক, গান হোক, লেখা হোক, তার অনেকটাই মামা আমাদের মধ্যে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। তো সেইটা খুব মিস করি, কারণ এই দিনগুলোই তো বোধহয় আজকে ছোটদের মধ্যে থেকে চলে গেছে, যে সপ্তাহের মধ্যে 4 দিন মামার বাড়িতে গিয়ে হই হল্লা, সন্ধ্যে থেকে একটু মুড়ি মাখা হচ্ছে, দফায় দফায় গান হচ্ছে, চা আসছে, এবং হয়তো বাড়িই গেলাম না 3 দিন। তো এটা আর এখনকার কলকাতাতেও খুব দেখি না। ফলে আমরা সৌভাগ্যবান যে আমরা সম্ভবত শেষ প্রজন্ম যারা পরিবারকে এইভাবে কাছে পেয়েছি। আপনাদের কাছে সময় আর কতক্ষণ? 10 মিনিট গান শুনি। আরো আমি চাই না যে তাহলে আমাকে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাঝরাতে খুব বিচ্ছিরি একটা সময়ের উড়ান, কিছু করার নেই। গান শুনবো, কবিতা শুনবো। তাহলে একটা লেখা পড়ি আর একটা গান একটু চেষ্টা করি, তারপরে পালিয়ে যাবো। কারণ আমার মনে হয় যে গান গাওয়ার পরে জনতার মুখোমুখি হওয়াটা খুব সুবিধের বিষয় নাও হতে পারে। পরে শেষ করবো। আমি ওই মুশকিল হয় বেছে আনি না বলে হ্যাঁ, একটা ছোট লেখা পড়ি। এই একজনের কথা বলা হলো সুনীলদা, আরেকজন মানুষ, সেই মানুষটিও না থাকলে আমাদের যে কি অবস্থা হতো সেটা অকল্পনীয়, আর কল্পনা করতে চাইও না। তার নাম বহুবার আমার লেখায় হয়তো চলে এসছে অজান্তে, তেমনই একটা লেখা পড়ছি। লেখাটার নাম কাব্য প্রতিভা। তোমার চোখের টোপ দিয়েছি কাব্য প্রতিভাকে, জল আর মাছে খুব মিলেছে, নড়ছে না তাই ফাতনা। ফকির বলে মনের কথা কবিতাতেই থাকে, কিন্তু কি লাভ, আমার হাত তো শঙ্খ ঘোষের হাত না। এ হাতে চুপ শব্দ শালিক, বাজে না জোর ছালা। জলের ধারে দিন কেটে যায় অপেক্ষারাই সঙ্গী, গুপ্তধনের দরজা পেলেও খুলছে না তার তালা। বুঝতে অনেক সময় গেছে কোন আগুনে কোন ঘি। জলের তলায় মন রেখেছি, জলের নিচে 2 চোখ। তোমার জন্য আসবে লেখা কাব্যি নামক কন্যা, অনেক দিনের শ্যাওলা জমে যত্ন করে মুছো। আর যাই হোক, আমার মন তো শঙ্খ ঘোষের মন না। আরো একটা কবিতা শুনতে ইচ্ছে করছে। শ্রীজাতু আমাকে বলেছেন বিতর্কিত প্রশ্ন নেবেন না। তাও তো অনেকই ওপেন করে আমি জানি, কিন্তু কারোর যদি একটু কিছু প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই অনুরোধ করব। আচ্ছা, একটা বেয়ারা অনুরোধ কি করতে পারি? এখানকার শীতাতাপ নিয়ন্ত্রণ কি সম্ভব? একটু ঠান্ডা কি কমানো যায়? কমানো দেখছি, অসুবিধা হবে না তো কারো? মানে গরম করে মানে আমার কণ্ঠস্বর এমনিতেই কম্পমান, মানুষের সম্মুখে হলে আরো কম্পমান, তার উপর যদি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র চলে তাহলে সে গলা না খোলাই ভালো।
কবিতা বলবেন? হ্যাঁ, তাহলে পড়ি। আর 10 মিনিট আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আর অনুষ্ঠানের পরে আপনারা একটুখানি থাকবেন আমাদের সঙ্গে, 15 মিনিট। এই লেখাটার নাম এবার শ্রাবণ, এও বৃষ্টিরই লেখা। এই দরজাটা বন্ধ করা যায় কি? ও, যাতে গরম হাওয়া আসে। ও সরি। এবার শ্রাবণে ভাবনার অপচয়, পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে। কত কারখানা এমনি বন্ধ হয়, আমার বাড়িতে সুমনের গান চলে। আকাশ বোঝে না কত ধানে কত চাল, তফাৎ জানে না বন্ধুতে বর্কিতে। বর্ষাতি রাখে শহরের হালচাল, মেঘ ঢুকে আসে ভাঙাচোরা কলোনিতে। এবার শ্রাবণে ঘুম জমে টিপ কলে, ছোট বস্তিতে বালতির পোয়া 12। আমার বাড়িতে সুমনের গান চলে, কখনো সখনো তুমিও আসতে পারো। দুদিন বৃষ্টি, রিক্সার ভাড়া বেশি, অথচ বাজারে ইলিশ উঠেছে কম। ইতিহাস বলে বাতাসেরা ভিনদেশি, বুঝবে কি আর মল্লারে ঝমঝম। খুচরোর খোঁজে 2 পকেট তোলপাড়, বেকার যুবক দাঁড়িয়েছে সং সেজে। এবার শ্রাবণের চোখকে দিয়েছি ছাড়, এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে। তবুও শহর ভিজতে পারছে কই, মেঘ থমকেছে দূরের মফস্বলে। মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে। একটা ছোট্ট প্রশ্ন মনে আসছে। কবিতা আজকের দিনে, বিতর্ক চাই না, আপনার যা মনে হবে বলবেন, কবির না আবৃত্তিকারের? আমার মনে হয়, আমি গা বাঁচানোর জন্য বলছি এমন নয়, কারণ এই প্রশ্ন আমাদের বহুবার আগেও এর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমার মনে হয় দুজনেরই প্রাথমিকভাবে অবশ্যই যিনি লিখছেন তার, কারণ যিনি একটা লেখা তৈরি করছেন, সেই লেখাটা তার কাছে আসছে, সেই মুহূর্তে সেটা তার একার ছাড়া কারো হতেও পারে না। যেমন যখন একজন মা সন্তানের জন্ম দিচ্ছেন, সেই মুহূর্তে সেই জন্মের যন্ত্রণা, আনন্দ সবই তার, কিন্তু 5 বছর পরে সেই ছেলেটি বা মেয়েটি পরিবারের, সমাজের, সকলের। তেমনি কবিতাও আমার মনে হয় যখন তার জন্ম হয়, সে একেবারেই কবির। তারপরে কিন্তু প্রকাশের পরে আমরা যখন একটা লেখা ছাপতে দিয়ে দিই, তখন সে অনেকের হয়ে যায়, কারণ সেটা অনেকের হাতে পৌঁছয়। পাঠকেরও হতে পারে, আবৃত্তিকারেরও হতে পারে। আর আবৃত্তিকার তো কবিতাকে অন্যভাবে পড়ছেন। আমার খুব ভালো লাগে যে বাংলার মতো অন্য কোনো ভাষায় কিন্তু আবৃত্তির চল নেই। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের গর্ববোধ করার মতো যে শুধু কবিতাকে ঘিরে একটি আলাদা শিল্প তৈরি হয়েছে এবং তার এই জনপ্রিয়তা। তো সেটা অন্য কোনো ভাষায় হয়নি, কারণ অন্য কোনো ভাষায় হয়তো এভাবে ভাবেননি কেউ। কিন্তু কবিতা অবশ্যই আবৃত্তিকারেরও, প্রাথমিকভাবে কবির, এবং তারপরে নিশ্চয়ই আবৃত্তিকারের এবং শ্রোতা পাঠকদের। ওই একজন কবি পাওয়ার চেয়ে 10 জন শ্রোতা পাঠক পাওয়া আরো দুরূহ, কারণ সেটা আরো কমে যাচ্ছে আমাদের সময় দাঁড়িয়ে। সেখানে আপনারা এতজন মিলে শুনতে এসেছেন, সেটা আমাকে খুব অবাক করছে এবং আনন্দও দিচ্ছে। অন্ধকার লেখাগুচ্ছ বইটা আমার কাছে নেই, এইটা একটা মানে আমি সেই কারণে হয়তো আমার যেহেতু মনে থাকে না, ফলে বলে উঠতে পারবো না। প্রথম প্রশ্নটা খুব সুন্দর। খ্যাতির সঙ্গে যোগ আছে বলবো না, কিন্তু এটা ঠিক যে 15 বছর আগেও যা ছিল তার থেকে এই সময় আমার ব্যস্ততা প্রায় মানে 4 গুণ বেড়েছে। কারণ ওই আর কি যা হয় যে নানা রকম কাজে জড়িয়ে পড়েছি। সেসব কাজের যেখানে যা যা তার কি বলবো নিয়ম নিগড় তার মধ্যে উপস্থিত থাকতে হয়। এবং যেহেতু আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বহু বছর আগে যে আমি চাকরি করব না, তো ফলে নিজের চাকরি করাটা 24 ঘন্টার চাকরি, তো সেখানে কোনো ছুটি নেই। মানে আবার এটাও ঠিক যে বুধবার যেমন গান শুনি,
তেমন রোববার যখন বাড়িতে মাংসের ঝোল আর ভাতটা খাওয়া হয়, আমি হয়তো দূরে কোথাও একটা স্যান্ডউইচ নিয়ে মিটিং করছি এবং খুব খারাপ একটা স্ক্রিপ্ট শুনছি যার 3টে গান আমাকে লিখতে হবে। তো তাহলে সব কিছুরই ভালো মন্দ আছে, কিন্তু এটা ঠিক যে ব্যস্ততা বাড়লে যেটা হয় যে ওই আক্ষেপটা হয় যে মাথার মধ্যে হয়তো একটা উপন্যাসের প্লট ঘুরছে, হয়তো কবিতার 3টে লাইন ঘুরছে, কিন্তু তখন 2টো বিজ্ঞাপনের ডেডলাইনের পিছনে আমাকে ছুটতে হচ্ছে, বা ক্লায়েন্ট মিট করতে হচ্ছে, বা হয়তো পরিচালকের সঙ্গে বসতে হচ্ছে, বা কোনো একটা ডাবিংয়ে শিল্পী গাইছেন আমাকে উপস্থিত থাকতে হচ্ছে। তখন একটা মাথার পিছনে কাজ করে যে এটা আমি পারছি না, কিন্তু সেটাও আমি বলবো যে এটাকে মেনে নিয়েও এই জীবনটা এখনো পর্যন্ত আমার কাছে চাকুরিজীবীর জীবনের চেয়ে বেশি স্বচ্ছন্দ একটা জীবন। তার কারণ সেখানে একেবারেই সময় পেতাম না, এখানে তবু আমি একদিন চাইলে একটু নিজের মতো করে বসতে পারি। কিন্তু এটা ঠিক যে ব্যস্ততার সঙ্গে সঙ্গে লেখার সময় একটু কমে। তো আমার ওই মানে কিছু কিছু অলিক ইচ্ছে, 3টে ইচ্ছে ছিল জীবনে, তার 3টের 2.5খানা পূর্ণ হয়েছে। তো এখন আর একটা যুক্ত হয়েছে, সেটা মাঝে মধ্যেই বলে আমি আমার বউকে ভয় দেখাই যে আমি 50-এর পর আর কাজ করবো না, মানে কোনো কাজই করবো না। তখনও বলে তুই এমনিতেও খুব একটা কিছু করিস না, বাড়ি থাকলে গান শুনিস, তাহলে 50-এর পরও তুই গানই শুনবি। তো যদি 50-এর পর সব কাজ একটু কমিয়ে দিতে পারি, ব্যস্ততা কমাতে পারি, সবই তো নির্ভর করে উপার্জনের উপর, খুব পরিষ্কার কথা। তো তাহলে হয়তো লেখায় আর একটু বেশি সময় দিতে পারবো, যেটা আমি খুব বেশি করে চাই। সৃজাদের কথা এত সুন্দর, অনেকক্ষণ ধরে শুনতে ইচ্ছে করে। সময় নেই, অনুষ্ঠান শেষ করব, গান একটা হয়ে যাক। ঠিক শঙ্কাজনক কি ইয়া আছে, আপনার যদি সাহায্য লাগে একটু কর ধরতে। হ্যাঁ, কিন্তু কথাই তো মনে থাকে না, আমি দেখছিলাম। কথা তো ইন্টারনেটে বার করে দেওয়া যাবে চাইলে। আমি শুরু করছি, আটকে গেলে আপনারা মার্জনা করবেন। আমি দেখছি অনেকেই নিশ্চয়ই এটা মানে ছবি বা ভিডিও তুলছেন, কিন্তু পরে দয়া করে শুনে দেখবেন না কখনো, শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলি না, ও যে মানে না। বিধুর বিতর খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের মনে। বিধুর বিতর খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের মনে।
যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না, বুঝে মানে না, বুঝে মানে না। আঁখি ফিরাইলে বলে না, বুঝে মানে না, বুঝে মানে না, বুঝে মানে না। শ্রীজাত, আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। যে গানে যে সুরে আমাদের কবিতা উৎসব আজ শেষ হলো, এই সুর যেন আমরা ধরে রাখতে পারি। আপনি এলেন, আপনাদের সকলের সহায়তায় আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি।